ভারত ফেরত না দিলেও শেখ হাসিনার বিচার চলবে, জানালেন ক্যাডম্যান। নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো আনিসুল সহ 9 জনকে। শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের তাগিদ। শীতে কাঁপছে উত্তরবঙ্গ, চলতি মাসের মাঝামাঝিতে শৈত্যপ্রবাহের আভাস। ঘন কুয়াশায় দৌলতদিয়া পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ। এবং সবজিতে সয়লাভ বাজার, কৃষকের কাছ থেকে হাত বদল হতেই দ্বিগুণ লাভ ফরিয়াদের। নিয়মিত মনিটরিংয়ের দাবি ভোক্তার। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। এবার বিস্তারিত। ভারত শেখ হাসিনাকে ফেরত না পাঠালেও বিচার চলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান। চিফ প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। ক্যাডম্যান জানান, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখেই জুলাই আগস্ট গণহত্যার বিচার চলছে। বিস্তারিত কাজী পাপ্পুর রিপোর্টে। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অনেক মামলা পরিচালনার অভিজ্ঞতা রয়েছে টবি ক্যাডম্যানের, যে কারণে 2010 সালে মানবতা বিরোধী অপরাধের সাজাপ্রাপ্ত জামায়াত নেতাদের আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। কিন্তু তখন তাকে বাংলাদেশে ঢুকতেই দেয়নি আওয়ামী লীগ সরকার। ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই ক্যাডম্যানই এখন এসেছেন আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীদের বিচার কাজে, তাও আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা হিসেবে। বুধবার সকালে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এসে বৈঠকে বসেন প্রসিকিউশন ও তদন্ত কর্মকর্তাদের সঙ্গে। পরে গণমাধ্যমের মুখোমুখি হন এই ব্রিটিশ আইনজীবী। জুলাই আগস্ট গণহত্যার বিচার আন্তর্জাতিক মান মেনে করা হচ্ছে। ট্রাইব্যুনালের 2-1টি ধারা আলোচনার মাধ্যমে সংশোধন করা যেতে পারে। গণহত্যার বিচার নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। শেখ হাসিনাকে নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তারা নিশ্চয়ই বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে জুলাই গণহত্যার প্রধান আসামি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে। ভারত যেহেতু একটি গণতান্ত্রিক রাষ্ট্র, আশা করি তারা বাংলাদেশের রুল অব লর প্রতি শ্রদ্ধা দেখাবে। বাংলাদেশ থেকে যদি শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চাওয়া হয়, সেটির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে। তার মতে বিশ্বের বিভিন্ন দেশে মৃত্যুদণ্ড নিয়ে প্রশ্ন থাকলেও বাংলাদেশে আইন অনুযায়ী সব হবে। বাংলাদেশের বাস্তবতাটা আলাদা, এই বিষয়টা ওইসব দেশকে বুঝতে হবে। আদালত ঠিক করবেন মৃত্যুদণ্ড দেওয়া হবে কি হবে না। আসামি পক্ষ চাইলে বিদেশি এমন উপদেষ্টা নিয়োগ দিতে পারবে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ডিফেন্সের পক্ষ থেকেও তারা যদি এই ধরনের কনসালটেন্ট নিয়োগ করতে চান, তাদের পক্ষে অ্যাডভাইস গ্রহণ করার জন্য সেটাও তারা করতে পারবেন, কিন্তু তারা কোর্ট রুমে লয়ার হিসাবে সরাসরি করতে হলে বার কাউন্সিলের পারমিশন ছাড়া করতে পারবেন না। বর্তমানে ট্রাইব্যুনালে আওয়ামী লীগের এমপি মন্ত্রী সহ কয়েকজনের বিচার চলছে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক বিমানমন্ত্রী ফারুক খান সহ 9 জনকে আলাদা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের আদালত আলাদা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। তবে অসুস্থতার কারণে আদালতে আনা হয়নি আলহাজ কামাল আহমেদ মজুমদার ও হাসানুল হক ইমনুকে। কাজী পাপ্পুর আরও একটি রিপোর্ট। বনানী থানার হত্যা চেষ্টা মামলায় সিএমএম কোর্টে হাজির করা হয় শাহজাহান ওমরকে। পরে তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এ সময় এজলাসে তাকে নিয়ে নানা কটূক্তি করেন আইনজীবীরা। ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শাহজাহান ওমরের ভূমিকা তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। রাজনৈতিক বেঈমান একটা হলো ব্যারিস্টার শাহজাহান ওমর, স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে হাত মিলিয়েছে। হাত মিলিয়ে ওদের সংসারটা সুখের হয় নাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা চেষ্টা করা হয়েছিল, ওই মামলা তাকে উপস্থাপন করে তাকে এই মামলায় যেহেতু শেহজাহান নামে আসামি, তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। হত্যা মামলার আসামি থাকার পরেও অনেকে এখনো অবাধে ঘুরে বেড়াচ্ছে। কেন তাদের গ্রেফতার করা হচ্ছে না সে বিষয়ে জানতে চাওয়া হয় রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে। ডিজিটালকে ব্যবহার করে অনেক অপকর্ম করছে, তদন্ত কর্মকর্তা কাছে এগুলি স্পষ্ট হচ্ছে।
এবং এই রাস্তা ধরেই তদন্ত কর্মকর্তা অনেককে গ্রেপ্তার করছে। এ সময় ঢালাওভাবে মামলা ও গ্রেফতারের বিরোধিতা করেন আসামি পক্ষের আইনজীবী। অনেক ইনোসেন্ট ব্যক্তি যাদের কোনো অপরাধের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই, সেটি উদ্দেশ্যমূলকভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কিংবা অন্য কোনো এনিমিটির কারণে তাদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। এদিন আদালতে হাজির করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান, তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিটু, সাবেক সিনিয়র সচিব মহিবুল হক এবং বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারিকে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রাকৃতিক সৌন্দর্য সম্পদে পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো বাংলাদেশের সবচেয়ে উন্নত অঞ্চল হতে পারত, কিন্তু সবচেয়ে পেছনে পড়ে আছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার পার্বত্য জেলা পরিষদে প্রশিক্ষণার্থীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, পার্বত্য এলাকাগুলো দুর্গম, সেজন্য যোগাযোগ করা কঠিন, আর এ কারণেই সেখানে প্রযুক্তির প্রসার দরকার। প্রযুক্তি দিয়ে এই দূরত্ব জয় করা সম্ভব। অত্যন্ত চমৎকার একটা এলাকা চমৎকার শুধু দৃশ্যের জন্য না, সৌন্দর্যের জন্য না, সৌন্দর্যের জন্য এটা বাংলাদেশের সবচেয়ে বড় সুন্দর এলাকা। কাজে এখানে যারা থাকে তারাও সৌভাগ্যবান যে এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে তারা থাকতে পারে, এবং এত রকমের ক্ষুদ্র নৃগোষ্ঠী এখানে আছে, সবাই মিলেমিশে আছে। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের জনপদ দিনাজপুর জেলার সর্বত্র। হাড় কাঁপানো শীতে কাঁপছে এ জেলার মানুষ। রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকে পুরো এলাকা। দিনের বেশিরভাগ সময় মিলছে না সূর্যের দেখা। আবহাওয়া অফিসের তথ্য মতে চলতি মাসের মাঝামাঝিতে হতে পারে শৈত্যপ্রবাহ। সুবল রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন বুসরাত জাহান। দেশের উত্তরের জেলা দিনাজপুরে কয়েকদিন ধরে রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকে। দিনভর হিমেল হাওয়ায় কনকনে শীতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। শীতের কারণে জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না বেশিরভাগ মানুষ। শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালগুলোতে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। দিনের বেলায় তাপমাত্রা কোথাও কমলেও মধ্যরাত ও ভোরে শীতের অনুভূতি বেড়ে যায় দ্বিগুণ। বেশি কষ্টে পড়েছে খেটে খাওয়া মানুষ। ঠান্ডা উপেক্ষা করেই কাজে বের হচ্ছেন কেউ কেউ। এবার অন্য বছর হচ্ছে এবার শীতটা একটু বেশি। সন্ধ্যা হলে ভেড়া যায় না, বাসা থাকে। শীতে আমরা ভিজে যাই, আসার সময় ভ্যানে করে আসতে হয় সকালবেলা। যে ভ্যান নিয়ে ভাড়া সেই রকম মারতে পারি না, সকালবেলায় আমাদের ভাড়া হয়, এই জন্য আমাদের সমস্যা খুব। সকালে দোকান খুলতে পারি না ঠান্ডার জন্য। আবহাওয়া অফিস বলছে চলতি মাসের মাঝামাঝিতে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। ডিসেম্বরের অবশিষ্ট দিনগুলোতে তাপমাত্রা ক্রমান্বয়ে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে, সেই সাথে শীতের অনুভূতি বৃদ্ধি পাবে। দেশের অন্যান্য অঞ্চলে কম শীত অনুভূত হলেও দিনাজপুর সহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহের কাছাকাছি তাপমাত্রা নামতে পারে। বুসরাত জাহান, মোহনা সংবাদ। হাড় কাঁপানো শীতে কাঁপছে সারা দেশ। এ সময় বাড়ছে নানা রোগ ব্যাধি। এ বিষয়ে জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সানিউল আলম রাজু। রাজু, উত্তরবঙ্গের শীত পরিস্থিতি কেমন এবং আবহাওয়া অফিস কি বলছে? খবরটি সেটি আজকে আমি বলি যে রাজশাহীতে গত কয়েকদিন ধরে কুয়াশাচ্ছন্ন পড়েছে, শীতের ব্যাপক হারে পড়েছে বলা যায়, কারণ হুট করে এই শীতটি রাজশাহী অঞ্চলে চলে আসে। এতে করে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে রাজশাহীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল আমি কর্তৃপক্ষের কাছ থেকে শুনেছি, তারা বলছে যে বৃদ্ধ এবং শিশুরা বেশি ভর্তি হচ্ছে ডায়রিয়া এবং নিউমোনিয়া আক্রান্ত হয়ে। তবে আমি আরেকটি বিষয় আপনাদেরকে বলি যে রাজশাহীতে মেডিকেল কলেজ হাসপাতালে আরেকটি রোগী আসছে। সে রোগীটা হচ্ছে যারা আগুন পোহাচ্ছে সেখান থেকে দগ্ধ হয়ে সেই রোগীও এসেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, এবং গরম পানিতে
পুড়ে গিয়েও সে রোগী ভর্তি হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। আসলে ঠান্ডার কারণে এই রোগীগুলো আসছে বলে মনে করছেন কর্তৃপক্ষরা। তবে আমি তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে রাজশাহীতে ঠান্ডার যে প্রভাব সেটি রাজশাহী, আমি আবহাওয়া অফিসে খোঁজ নিয়েছি, তারা বলছে রাজশাহী গতকালকে ছিল 13.00 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন, এবং আজকে কিন্তু ওই 13.4 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। তবে কুয়াশার একটু কমেছে রাজশাহীতে, সূর্যের দেখা মিলেছে। তো এ ছিল আমার কাছে সর্বশেষ রাজশাহী থেকে শীতের খবর। নিয়ে রাজু, ধন্যবাদ আপনাকে। ঘন কুয়াশার কারণে বন্ধ রয়েছে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল। মাঝে নদীতে আটকা পড়েছে দুটি ফেরি। মধ্যরাতের পর থেকে নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে যায়, তাই নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ময়মনসিংহে শীতকালীন সবজিতে বাজার সয়লাভ হলেও দাম বেশি হওয়ায় ক্রেতাদের মাঝে রয়েছে ক্ষোভ। তবে আগের চেয়ে দাম কিছুটা কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। ক্রেতা বিক্রেতাদের পাল্টাপাল্টি অভিযোগে নিয়মিত বাজার মনিটরিং দাবি সাধারণ মানুষের। রুবায়েত বাপ্পির প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ময়মনসিংহের কাঁচা বাজারগুলোতে এখনও স্বাভাবিক হয়নি সবজির দাম। বাজারে নতুন সাদা আলু খুচরায় বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজিতে, আর লাল আলু 120 টাকা কেজি, শিম 80 থেকে 90 টাকা কেজি, বেগুন প্রকার ভেদে 60 থেকে 80 টাকা কেজি। এছাড়াও বিভিন্ন শাকের দামও কিছুটা বেশি। শীতের এই সময়ে সবজির দাম কম থাকার কথা থাকলেও বাড়তি দামে সবজি কেনায় ক্রেতাদের মাঝে ক্ষোভ রয়েছে। মোটামুটি সব জিনিসের দাম বাড়তি, কমলে জনগণের সবকিছুই খেতে পারতো আর কি। ফুলকপি এগুলা এই 50 টাকা যাচ্ছে, 60 টাকা যাচ্ছে, যা একটু বেশি, স্বাভাবিক অন্য সময়ের তুলনায় একটু বেশি মনে হচ্ছে। আলু, করলা এগুলো একটু বেশি দাম, এগুলো একটু কম হলে আমাদের জন্য একটু ভালো হয়। এইদিকে বরাবরের মতোই সবজির দাম কম বলে জানিয়েছেন বিক্রেতারা। তাদের দাবি, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সবজির দাম কমেছে। বাজারে সরবরাহ বাড়লে দাম আরো কমবে বলেও জানান বিক্রেতারা। আর লাল আলু দেশিটা হইতেছে আপনার 120 এর চেয়ে 110, 120। এরপরে সামনের সপ্তাহ মনে হয় আর দাম কমে যাবে সবজি। এটা আমদানির উপরে আপনার আমদানি যত হবে একটু আমদানি হলে একটু কমবে, পুরোপুরি আমদানি হয় না এখানে। গত সপ্তাহে একটু আরো বেশি ছিল, আর কিছুটা কমছে। মানুষের কাঙ্ক্ষিত বাজার পরিস্থিতি ফিরিয়ে আনতে বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সকলের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বিজয়ের মাস ডিসেম্বর প্রসঙ্গ। একাত্তরের 12 ডিসেম্বর ভারতের কলকাতায় পালন করা হয় বাংলাদেশ দিবস। অন্যদিকে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী নুরুল আমিন বলেন, ভারতকে অবশ্যই পাকিস্তান ছাড়তে হবে। কোনো শক্তিই নেই যা পাকিস্তানকে ধ্বংস করতে পারে। একাত্তরের এই দিনের খণ্ডচিত্র জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। 12 ডিসেম্বর 1971 দিনাজপুরের খানসামায় হানাদার বাহিনীর হামলায় 15 ভারতীয় সেনা ও 7 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। সেখানে 19 পাকিস্তানি সেনাকে আটক করে ভারতীয় বাহিনী। এদিন দিনাজপুরের বিরলে মাগরিবের নামাজ আদায়কালে 37 জন নিরীহ বাঙালিকে ব্রাশফায়ারে হত্যা করে পাকিস্তানি বাহিনী। অন্যদিকে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী নুরুল আমিন বলেন, ভারতকে অবশ্যই পাকিস্তান ছাড়তে হবে। পূর্ব পাকিস্তানের মানুষই পাকিস্তানকে টিকিয়ে রাখবে। যে লড়াই এখন চলছে তা পাকিস্তানকে টিকিয়ে রাখার জন্যই। এদিন গাইবান্ধা ও সিলেট সহ বিভিন্ন অঞ্চলে খান সেনাদের সঙ্গে মিত্রবাহিনীর তুমুল লড়াই হয়। সিলেটে শহীদ হন 6 মুক্তিযোদ্ধা। পাক বাহিনীকে পরাস্ত করে এদিন মুক্ত হয় নরসিংদী, কক্সবাজার এবং কুমিল্লার চান্দিনা। 71-এর 12 ডিসেম্বর ঢাকা ছাড়ার সময় সুবোধ বসু নামে এক সাংবাদিক বলেন, সার্বিক প্রেক্ষাপটে পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ করাই হবে বুদ্ধিমানের কাজ। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। এদেশে আর কখনো জুলুম, নির্যাতন, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজি বরদাস্ত করা হবে না।
রাজনীতি করতে হলে জনগণের সেবক হতে হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের ঢাকা মহানগরীর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। বুধবার রাজধানীর দক্ষিণখান এলাকায় ন্যায্য মূল্যের বাজার উদ্বোধন অনুষ্ঠানে ছাত্র জনতার বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন দেশ গড়তে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে 40 থেকে 50% টাকা জনগণের কল্যাণে 12 মাস বিনিয়োগ করে থাকি। এই দেশে আর কোনো চাঁদাবাজি চলবে না, এই দেশে সন্ত্রাস আর চলবে না। এই দেশে রাজনীতি করতে হলে সেবক হয়ে রাজনীতি করতে হবে। এদেশে রাজনীতি করতে হলে জনগণকে কিছু দিতে হবে। আগামী দিনের বাংলাদেশের চাবিকাঠি এই রাজনৈতিক দলের হাতে আসলে ইনশাআল্লাহ জাতি মুক্তি পাবে। দর্শক, এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন। নাসির, আপনাকে পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে স্বাগত। শুরুতেই জেনে দেব শিরোনামগুলো, দেন আবার আসছি আলোচনায়। দর্শক, শুরু করছি প্রথম আলো দিয়ে। ইসরায়েলের বেপরোয়া হামলা, সংঘাত নতুন মোড় নিতে পারে। ঢাকা দখলের লড়াই, 12 ডিসেম্বর 1971। আওয়ামী ঘনিষ্ঠদের ঋণ দিয়ে নাজুক অবস্থায় জনতা ব্যাংক। দৈনিক ইত্তেফাক। মালয়েশিয়ার 26,000 প্রবাসী পাসপোর্ট সমস্যায়। রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে। নাহিদ। আগরতলামুখী লং মার্চে নেতাকর্মীদের ঢল। সমকাল। বড় দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না। সাম্প্রদায়িক যোগসূত্র মেলেনি 9 মৃত্যুর 8টিতে। লং মার্চে ভারতীয় আগ্রাসন প্রতিহত করার ঘোষণা। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের কর্মসূচিতে নেতাকর্মীর ঢল। বাংলাদেশ প্রতিদিন। শেখ পরিবারের সিনেমায় 338 কোটি। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে কাজ করব, দুদক চেয়ারম্যান। ভাসানির পথে চললে কোনো বাধাই থাকবে না, তারেক রহমান। যুগান্তর। মিথ্যা অপতথ্যের বিরুদ্ধে সাইবার যুদ্ধ করতে হবে, মির্জা ফখরুল। জাভেদের নেতৃত্বে লোপাটে জড়িত শক্তিশালী চক্র। ইউসিবি ব্যাংকের নিয়ম বহির্ভূত 2,000 কোটি টাকার ঋণ। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয়। ঢাকা আখাউড়া লং মার্চে নেতাকর্মীর ঢল। বণিক বার্তা। সংস্কারে বহু উদ্যোগেও লুণ্ঠন বন্ধ করা যায়নি, রাষ্ট্রায়ত্ত ব্যাংক। আওয়ামী লীগের কেন্দ্রীয় 77 নেতার মধ্যে এখন পর্যন্ত গ্রেপ্তার 9, বাকিরা পলাতক। দ্য ডেইলি স্টার। টেনশন ফেয়ার অন টেকনাফ ফ্রন্টিয়ার। Israel strikes in Syria illegal, UN experts. শিরোনামগুলো দেখে নিলাম। শুরুতেই আমরা যাব লং মার্চ নিয়ে। লং মার্চে ভারতীয় আগ্রাসন প্রতিহত করার যে ঘোষণা, গতকাল থেকে আমরা দেখছি যে স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং ছাত্র দলের বহু নেতাকর্মীদের ঢল। এ নিয়ে একটু আলোচনা করবো আপনার সাথে। বাংলাদেশ স্বাধীন দেশ। স্বাধীন দেশের যে পথ চলা, সেই পথ চলায় বাংলাদেশ তো চাইবেই তাদের স্বাধীনতা বা সার্বভৌমত্বের কোনো হস্তক্ষেপ বা সেগুলো যেন না আসে, সেটা তো চাওয়ার থাকবেই। এবং সেই চাওয়া থেকেই বাংলাদেশ, আমরা গত দেখছিলাম যে এই ভারতীয়দের সঙ্গে বিশেষ করে এই যে সাম্প্রতিক যে টানাপোড়েন ভারত এবং বাংলাদেশের মধ্যে, সেই টানাপোড়েনের পর সব রাজনৈতিক দল একটি জায়গায় তারা লক করেছে, সেটা হচ্ছে যে তারা কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ যেন বাংলাদেশের উপরে না আসে। এবং গতকালকে যেটা বলছিলেন আপনি যে লং মার্চ, বিএনপির 3 সংগঠনের আগরতলা কেন্দ্রিক যে লং মার্চ, সেখানেও সেই একই কথা যে কোনো মূল্যে ভারতীয় আগ্রাসন প্রতিহত করা হবে। সেটা তো ঠিকই আছে। আমরা সব রাজনৈতিক দল, বাংলাদেশের যতগুলো আছে রাজনৈতিক দল, এমনকি সাধারণ মানুষ থেকে শুরু করে সম্প্রতি যে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সবগুলো মেরু এক জায়গায় এসে থেমেছে যে আমরা কোনোভাবেই বিদেশিদের দ্বারা যে আগ্রাসন, সেটি যেন আমাদের উপরে আস না পড়ে।
দেখুন, আমরা বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি তাতে শুরু থেকেই বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল যে সব দেশের সঙ্গে বন্ধুত্ব করেই যেন বাংলাদেশ চলে। সেই নীতিটাকে তো ঠিকই আছে, বাংলাদেশ তো বন্ধুত্বই চাইবে এবং বাংলাদেশের যেটা প্রত্যাশা ভারত যেন সহমর্মিতা এবং ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা রাখে, এটাই তো বাংলাদেশের চাওয়া, ন্যায্যতার ভিত্তিতে। বাংলাদেশকে কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে বা বাংলাদেশকে বিষয়ে ধরুন চাপিয়ে দেওয়ার টেন্ডেন্সি হোক, কিংবা আমরা যেটা মনে করছি যে বাংলাদেশকে ডোমিনেট করে চলা, সেই জায়গাটাতে তো বাংলাদেশিরা থাকতে চাওয়ার কথাই না, প্রশ্নই ওঠে না। যে কারণেই আমরা এই যে গত কয়েকদিনের যে ঘটনা প্রবাহ দেখছি এবং সেটা ভারতের পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের যে বৈঠক, সেখানেও বাংলাদেশ স্পষ্ট করে দিয়েছে যে তারা কোনোভাবেই আগ্রাসন যেটা চায় না। আগ্রাসনের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, সম্পর্ক থাকবে যেটা যেভাবে প্রতিবেশী দুই দেশ যে সম্পর্ক নিয়ে এগিয়ে যাওয়া উচিত সেভাবেই এগিয়ে যাওয়া হবে। এখানে কেউ কাউকে ছোট করা কিংবা কেউ কাউকে বড় করে দেখা, এই ধরনের সম্পর্কের দিকে বাংলাদেশ এখন আর যেতে চায় না। যে কারণে রাজনৈতিক দলসহ সাধারণ মানুষ এবং সর্বস্তরের বাংলাদেশ বিশেষ করে মানুষ এখন এক ধরনের আওয়াজ দিয়েছে যে না, কোনো দেশের আগ্রাসনকে তারা আর মেনে নিতে চাইবে না। জি, বাইরের দেশের কোনো প্রভুত্বই তারা মেনে নেবে না। জি, নাহিদ একটি প্রসঙ্গে বলেছেন যে রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে, এই বিষয়ে একটু কি বলবেন? হ্যাঁ, এইখানে আবার বিভাজন দেখছি আমরা, বিভাজনের বিষয়টি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন আন্দোলনের পরে যখন দেশ আমরা নতুন এক বাংলাদেশের স্বপ্ন বা নতুন বাংলাদেশের পথ চলার শুরুর কথা বলা হচ্ছিল, তখন মূলত সংস্কারকেই প্রাধান্য দিয়েছে অন্তর্বর্তী সরকার, যদিও অন্তর্বর্তী সরকারকে আরও একটি গুরুদায়িত্ব দেওয়ার কথা ছিল, নির্বাচন। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় রাজনৈতিক দলগুলোর ভিতরে এক ধরনের সংকট। রাজনৈতিক দলগুলো মনে করছে নির্বাচন কেন্দ্রিক যে রোডম্যাপ তারা চাচ্ছে শুরু থেকেই, সেই রোডম্যাপটা তারা এখনও পাচ্ছে না। এইখানেই তাদের একটা সংকট হতে পারে, যে কারণে তারা হয়তো রোডম্যাপ নিয়েই কথা বলছে, যে নির্বাচনটাকেই তারা বেশি প্রাধান্য দিচ্ছে এই মুহূর্তে। অন্যদিকে অন্তর্বর্তী সরকার মনে করছে যে তারা যে গ্রহণযোগ্য একটি সংস্কার কথা বলছিল এই জুলাই অভ্যুত্থানের পরবর্তী যে বাংলাদেশকে নিয়ে, সেই সংস্কারটাকে হয়তো তারা এখনো পর্যন্ত কাঠামোগত জায়গায় নিয়ে যেতে পারে এবং সেখানে নতুন দল গঠনে জনগণের মধ্যে প্রত্যাশা একটা সৃষ্টি হয়েছে। হ্যাঁ, নতুন দল সেটা ছাত্র আন্দোলনের যারা লিড দিয়েছে তারা নতুন দল করতে চাইতেই পারে, সেটা নিয়ে হয়তো করবে। এবং সেখানে রাজনীতিবিদদের সেইটা নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তার বিষয়টি আমার কাছে মনে হয় না। কারণ হচ্ছে তারা একটা নির্বাচন চায়, নির্বাচনে যাওয়ার জন্য যদি রাজনৈতিক দল আসে তারা হয়তো ওয়েলকাম করবে, কিন্তু নির্বাচনটাই তাদের কাছে এখন মুখ্য, সেটাই তারা চাচ্ছে। এখানে যে টানাপোড়েনটা বা যে ধরনের দূরত্ব রাজনৈতিক দল এবং সরকারের মধ্যে, সেটি হচ্ছে নির্বাচন এবং সংস্কার। রাজনৈতিক দল নির্বাচন চায়, অন্তত সরকার সংস্কারটা শেষ করার পরে নির্বাচন দিতে চায়। সেই রোডম্যাপটা না পাওয়ার কারণেই হয়তো এই দূরত্বটা বা এই ব্যর্থ চিন্তা করা হচ্ছে। নাসির, আপনাকে ধন্যবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। ভারত ফেরত না দিলেও শেখ হাসিনার বিচার চলবে, জানালেন ক্যাডম্যান। নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো আনিসুল সহ 9 জনকে। শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের তাগিদ। শীতে কাঁপছে উত্তরবঙ্গ, চলতি মাসের মাঝামাঝিতে শৈত্যপ্রবাহের আভাস। ঘন কুয়াশায় দৌলতদিয়া পাটুরিয়ার ফেরি চলাচল বন্ধ। এবং সবজিতে সয়লাভ বাজার, কৃষকের কাছ থেকে হাত বদল হতেই দ্বিগুণ লাভ ফরিয়াদের, নিয়মিত মনিটরিংয়ের দাবি ভোক্তার। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।